একটা সুন্দর গল্প দিয়ে আজকের প্রোগ্রামটা আমি শুরু করতে চাইছি। মনোযোগ দিয়ে শুনবেন, খুব ইন্টারেস্টিং একটা গল্প, আর এর থ্রু থেকে একটা পাওয়ারফুল মেসেজ আপনাদের দেব। গল্পটা এক ভিখারিকে নিয়ে। এক ভিখারি প্রতিদিন একটা দোকানের সামনে ঘুমিয়ে থাকে। দোকানদার আসে শাটার তোলে, দেখে এক ভিখারি শুয়ে আছে সকাল সকাল। তো বলে দোকানের সামনে ভিখারি শুয়ে আছে, ওর দিমাগ গরম হয়ে যায়, তোকে না লাথি ঝাঁটা মেরে তাড়ায়, প্রতিদিন লাথি ঝাঁটা মেরে তাড়ায়, গায়ে নোংরা জল ঢেলে দেয়, দেখা হলে ধ্যাত ভাগ এরকম করে। প্রতিদিন ঠিক এইভাবে না ছ্যাঁচা করে তাকে তাড়ানো হয়। ওই দোকানদার কিছু যখন খায় না, তো দিনের বেলায় ও মুখের দিকে তাকিয়ে থাকে, যে মুখের দিকে তাকিয়ে থাকে ধ্যাত ভাগ, যেই এরকম করে না ভিখারিটা না পালায়, ছুটে পালায়। ঠিক প্রতিদিন ওই রকম হয়। এক তো সকাল সকাল উঠে দোকানের সামনে শুয়ে থাকা, আর দিনের বেলা ঠিক এরকম স্থিতি, যখন কিছু খায় তো মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। আর দোকানদারটা না প্রতিদিন এরকম ভাবে সকাল সকাল অযাত্রা আমার সামনে এসে শুয়ে পড়েছে, এরকম বলে প্রতিদিন থাকে। একদিনকে সকাল সকাল শাটার খুলে এসে দেখে সে ভিখারিটা নেই। তুই মনে মনে ভাবছে কি ভিখারিটা নেই কেন, আজকে এখানে নেই কেন ভিখারিটা এখানে? প্রতিদিন আসে, আমি ছ্যাঁচা করে তাড়াই, আজকে নেই কেন? প্রতিদিন আমি ওকে দেখতে পাই, আজকে কেন দেখতে পাচ্ছি না? মনটা যেন কিরকমটা লাগছে ওর, কি ভিখারিটা নেই কেন। এবার এ ভাবছে আমি এক কাজ করি তো, আমার দোকানে তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আমি একটু দেখি তো সিসিটিভি ক্যামেরাতে ও দেখছে রাত্রে না, প্রতিদিন রাত্রে ও দোকান পাহারা দেয়, শাটারের উপরে পেশাব করার চেষ্টা করে, আসে ভাঙার চেষ্টা করে, তো চোরকে তাড়িয়ে দেয়। যেদিনকে আসেনি তার আগের দিন রাত্রে সারা রাত ওই চোরেদের সাথে লড়াই হয়। তাকে না লড়াই করতে না তাকে না চাকু মেরে দেয়, ছুরি মেরে দেয়, জখম হয়ে যাওয়ার ফলে আস্তে আস্তে করে চলে যায়। এই দৃশ্য না দেখে দোকানদারটা পিছনে যত ভিডিও সিসিটিভিতে আছে সব ভিডিও দেখা শুরু করলো। আর কি ভিডিও আছে দেখে, প্রতিদিন একই কন্ডিশন, কেউ না কেউ আসে দোকানের দিকে আর ও না পাহারা দেয়। ওই কারণে সকাল সকাল না ওর ঘুম ভাঙে না, প্রতিদিন দোকানের সামনে শুয়ে থাকে। তো এই দোকানদারটা এই দৃশ্যটা দেখে চোখ দিয়ে জল আসে, কি প্রতিদিন আমার হয়ে পাহারা দিত, আর আমি ওকে ছ্যাঁচা করে তাড়াতাম, কুকুরের মতো ব্যবহার করেছে ওর সঙ্গে। আমি কি করলাম, এটা কি ভুল কাজ করলাম? ওর হয়তো দিনের বেলা খাওয়ার জন্য আমি একা খেতাম, আর আমার দিকে দেখতো, তাকে না ছ্যাঁচা করে আমি তাড়াতাম। একবারও কোনোদিনও আমি ডেকে কিছু খেতেও দেয়নি ওকে, তা আমি এরকম করলাম। খুব কাঁদছে সে দোকানদার, না খুব কাঁদছে, কি কোথায় খুঁজবো, কি করব। এই গল্পটা দিয়ে আপনাদের একটা মেসেজ আপনাদের দিতে চাইছি। অনেকে না এমন আছে যাদেরকে না সম্মান করি না আমরা। আমি আপনাদের এটা মেসেজ দিতে চাইছি, সবার সঙ্গে না নম্র ব্যবহার করে চলুন। কমসে কম পরে তো আফসোস হবে না, আপনার কিছু ভুল ধারণা হতেই পারে, কিন্তু নম্র হয়ে থাকুন, সবাইকে রেসপেক্ট দিন। যদি ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয় তো বড় সিনিয়রের সঙ্গে পরামর্শ করুন। একজন ব্যক্তি যখন বড় সফলতা পায় না, থেকে বড় ভুল ধারণা সে মনে করে কি আমি একা মেহনত করে সফল হয়েছি, কিন্তু বড় সফলতা পেতে গেলে অনেক লোকের সহযোগিতা থাকে, অনেক লোকের কন্ট্রিবিউশন থাকে। আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে অনেক কিছু শেখেন, তো ওই ব্যক্তিরও কন্ট্রিবিউশন থাকে ওতে। আপনি আপনার সিনিয়র, জানা অজানা অনেক লোক না আপনাকে না পেছন থেকে না ঠিক ওই ভিখারির মতো না হেল্প করতে থাকে, কিন্তু আপনি মনে করেন নিজের ভিতরে একটা অহংকার চলে আসে, না আমি নিজের মেহনতে সব কিছু করেছি, আমি সব কিছু। যেদিনকে আই অ্যাম বলা শুরু করে দিবেন না, আপনার মধ্যে না অহংকার চলে আসবে। আর আপনাদের একটা পরামর্শ এর আগেও দিয়েছিলাম, আজকেও দেব, যদি অহংকার চলে আসে না, বাড়ির বাথরুম সাফ করুন। মনের মধ্যে অহংকার
ঘমন্ড, ইগো যদি চলে আসে না, তো বাড়ির বাথরুম সাফ করুন, দেখবেন ইগো আপনি আপ চলে যাবে। আমি এত বড় সফলতা পাওয়ার পরেও না, আমার মধ্যে যেন ইগো না আসে না, নিজের বাড়ির বাথরুম নিজে হাত দিয়ে সাফ করি। আমি এটা রিয়েলি বলছি। কেন আমার মধ্যে যেন ইগো না আসে? বাড়ির কাজ যখন করবেন, বাড়ির বাথরুম সাফ করবেন, ছোট কাজ যখন করবেন না, ইগো এমনি শেষ হয়ে যাবে। মানুষের মধ্যে সব থেকে বড় শত্রু যদি কেউ হয় না, সেটা হচ্ছে মানুষের ভিতরের অহংকার। অহংকার। রাবণের মতো জ্ঞানী পণ্ডিত এই দুনিয়ায় একটাও ছিল না, কিন্তু পুরো দুনিয়াতে নেই, কিন্তু ওর অহংকার ওকে ধ্বংস করে দেয়। তো আমি এটাই বলবো, আপনারা না সবার সঙ্গে নম্র ব্যবহার করুন। আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন, ভাববেন কি আমার কোনো কথার কারণে যেন কারোর মনে না লাগে, ব্যথা না পায়। এই যে কথাটা আমি বলছি, এটা পরপক্ষিতে যেন ওর হার্ট না হয়, মনের ব্যথা না পায়। নিজের মনের থেকেও না একটা ভালো স্যাটিসফ্যাকশন পাবেন। ডাইরেক্ট সেলিংয়ের সাচ্চা লিডার হওয়া মানে না, ডাইরেক্ট সেলিংয়ের সাচ্চা লিডার হওয়ার মানে হচ্ছে একজন সত্যিকারের ভালো মানুষের পরিচয়। আমি রাজিবুল হোসেন গাজী, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ, বিজনেস কোচ, আপনাদের সামনে একটা পাওয়ারফুল মেসেজ দিতে চাই। এই মেসেজ আপনার জীবনকে বদলে দিতে পারে। মেসেজটা দিতে চাই একটা গল্প থ্রু থেকে। গল্পটা একটা ঈগল পাখির। একটা ঈগল পাখি একটা বড় গাছের উপরে তার বাসা বেঁধেছিল, আর সেই বাসায় তার ডিম পেড়েছিল। কিছুদিনের মধ্যে সেই ডিম থেকে তার বাচ্চা ফুটবে। সেই ঈগল প্রতিদিন তার বাসা ছেড়ে কিছু সময়ের জন্যে তার নিজের খাবার ব্যবস্থা করার জন্যে, আহার খোঁজার জন্যে যেত। একদিন সে আহার খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে যায়। বাসায় ফেরার আগেই খুব ঝড় বৃষ্টি শুরু হয়। তবুও সে ঝড় বৃষ্টি মাথায় বাসায় ফিরে আসে। ফিরে এসে দেখলো তার বাসা সেখানে নেই। ঈগল খুব চিন্তিত ছিল, কোথায় আমার বাসা, কোথায় আমার ডিম, কিছুদিনের মধ্যে আমার বাচ্চা ফুটবে। দুঃখী মনে সেই ঈগল তার বাসা আর ডিমকে খুঁজতে থাকে। অবশেষে গাছের তলায় দেখলো তার বাসাটা পড়ে আছে। 3টে ডিমের মধ্যে 2টো ডিম ভেঙে গিয়েছিল, একটা ডিমই ছিল ভালো। সে ভাবলো, এখন আমি কি করি, আমার নখে এত ধার, আমি যদি তুলতে যাই, ডিমটা যদি ভেঙে যায় তো আমার কি হবে। এই নিয়ে ঈগল খুব চিন্তিত ছিল। ভাবতে ভাবতে তার নজর পড়ল একটা মুরগি তার কিছু ডিম নিয়ে বসে গরম করছিল। মুরগি তার ডিম থেকে বাচ্চা ফোটানোর চেষ্টা করছিল। ঈগল ভাবলো, আমার ডিম যদি এই মুরগির ডিমের সাথে মিক্স করে দেই, তাহলে মুরগি বুঝতে পারবে না। মুরগি নিজের ডিম ভেবে বাচ্চা ফোটাবে, আর একবার বাচ্চা ফুটে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে যেতে পারবো। ঈগল ভাবলো, কখন মুরগি খাবারের সন্ধানে যাবে, তখন আমি আমার ডিম মুরগির ডিমের সাথে মিক্স করে দেব। কিছুক্ষণ পরে মুরগি যেই খাবারের সন্ধানে চলে গেল, ঈগল তার ডিম ওই মুরগির ডিমের সাথে মিক্স করে দিয়ে চলে গেল, আর দূরে ডালে বসে নজর রাখত। কিছুদিন পরে সেই ডিম ফুটে আস্তে আস্তে করে বাচ্চা বের হওয়া শুরু হলো। মুরগির বাচ্চার সাথে সাথে ঈগলের ডিম থেকে ঈগলের বাচ্চা বার হলো। ঈগল ভাবছে, যেই মুরগি খাবারের সন্ধানে যাবে সেই আমি আমার বাচ্চাকে নিয়ে আসব। ঠিক তেমনই হলো। ঈগল তার বাচ্চার পাশে যেয়ে দেখলো বাচ্চা তো খুব দুর্বল, আমি এখন নিয়ে যাওয়ার চেষ্টা করি, এ তো খুব ব্যথা পাবে। তো ওর থেকে ভালো আর একটু বড় হোক, একটু ডানা গজাক, ওড়ার মতো হোক, তখন আমি এসে নিয়ে যাব। আর ও নিজেও বুঝতে পারবে আমি মুরগি না, আমি ঈগল, নিজেই চলে আসতে পারবে। সেই ভেবে দূর থেকে নজর রাখতো। ঈগলের বাচ্চা ওই মুরগির বাচ্চাদের সঙ্গে আস্তে আস্তে খেলাধুলো করে বড় হচ্ছিল। এমন সময় আসলো আস্তে আস্তে ওড়ার যোগ্যও হয়ে গেল, কিন্তু ওড়ার কখনো চেষ্টা করতো না, কারণ ও নিজেই জানতো না কি আমি ঈগলের বাচ্চা, আমি ঈগল, আমি উড়তে জানি, এই কথা ও নিজেই জানতো না। মা ঈগল ভাবলো, দুদিনে মনে হয় ওড়ার মতো হয়ে গিয়েছে। কাছে যেয়ে দেখে ওর ডানা গজিয়েছে, ওড়ার মতো হয়ে গিয়েছে, কিন্তু উঠছে না। তখন মা ঈগল কী করলো, তার বাচ্চার কাছে চলে গেল, যে বোঝাতে শুরু করলো, চল তুই আমার সাথে, তুই উঠতে জানিস, তুই আমার বাচ্চা। কিন্তু ওই ঈগলের বাচ্চা
বিশ্বাসই করতে পারলো না কি আমি ঈগল, আমি উড়তে জানি। মা ঈগল অনেক বোঝালো, দেখ তুই সেম টু সেম আমার মতো দেখতে, আমারই মতো তোর ডানা আছে, আমার মতোই দেখতে তুই, দেখ আমার চেহারার সাথে অনেক মিল আছে তোর, তুই উড়তে জানিস, তুই চল আমার সঙ্গে, তুই ঈগল, তুই মুরগি না। কিন্তু অনেক বোঝানোর পরেও তার বিশ্বাস হয়নি কি আমি ঈগল। না বোঝাতে পেরে মা ঈগল চলে গেল। চলে যাওয়ার কিছুক্ষণ পরে মুরগি মা ফিরে আসলো। মুরগি মায়ের কাছে জিজ্ঞাসা করা শুরু করলো, মা মা আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। তো বলছে কি? আকাশে অনেক পাখি দেখতে পাই, আমারও মন করে মা একটু উড়বো। আমি কি উড়বো মা? একটা বড় ঈগল পাখি এসে আজ আমাকে বোঝাচ্ছিল আমি নাকি তার বাচ্চা, আর সে আমাকে বলছিল আমি নাকি উড়তে জানি, আমি কি উড়বো মা? তো মা মুরগি বলল, চপ, তোর কাজ ওড়া না, তুই দেখ তোর বাকি ভাই বোনেদের দেখ, কখনো কি ওড়ার চেষ্টা করে? আমাকেই দেখ, আমি কখনো উড়েছি দেখেছিস? আমি বড় জোর একটা ডালে বসতে পারি, তুইও তত দূরই পারবি। আমরা মুরগি জাতি, আমাদের জাতিতে কেউ ওড়ে না, বড় জোর অল্প অল্প একটু ওড়ে একটা ডালে যেয়ে বসে, তারপর আমরা দানা পানি হাঁচড়ে খাই, তারপর এইভাবে আমরা আমাদের দিন কাটাই। বাকি ভাই বোনেরা শুনেও হাসাহাসি করা শুরু করলো, দেখো পাখা গজিয়েছে উড়বে। আর এইভাবে সারা জীবন ওই মুরগির সমাজে থেকে মুরগিদের লাইফ কাটিয়ে এই দুনিয়ার থেকে চলে গেল। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, ওটা ঈগলের বাচ্চা ছিল না মুরগির বাচ্চা? আপনারা একদম ঠিক ভেবেছেন, ওটা ঈগলেরই বাচ্চা ছিল, কিন্তু মুরগির সমাজে থেকে মাইন্ড সেট হয়ে গিয়েছিল আমি মুরগি, তাই সে কখনো ওড়ার চেষ্টা করেনি। এই গল্পটার ক্লাইম্যাক্স খুব সুন্দর, একটু পরে বলছি। তার আগে আমি এটা বলতে চাইছি, কথায় বলে যেমন সঙ্গত তেমন রঙ্গত। আমরা যেমন সমাজে ওঠা বসা করি, যেমন লোকের সঙ্গে আমাদের ওঠা বসা হয়, যেমন জিনিস আমরা দেখাশোনা করি, যেমন আমাদের সঙ্গত, ঠিক তেমনই আমাদের রঙ্গত হয়। চোরের সঙ্গে ওঠা বসা করলে, চুরি না করলেও আস্তে আস্তে চুরি করার আইডিয়া আসে। মাতালের সঙ্গে ঘুরতে ঘুরতে মাতাল হয়ে যায় সে। যারা নেশা করে তাদের সঙ্গে ওঠা বসা করতে করতে নেশা করা শুরু করে। যারা জুয়ারি তাদের সঙ্গে ওঠা বসা করতে করতে সে জুয়া খেলা শুরু করে। একটা ছোট 2 বছরের বাচ্চাকে কোনো ইংরেজের কাছে 3 বছরের জন্য ছেড়ে দেন, তাহলে সেই বাচ্চাকে কখনো ইংরেজি শেখানোর প্রয়োজন পড়ে না, সে শিখে যায়, ভালো করে বলতেও পারে। জীবনে সফল হতে গেলে সফল লোকেদের সমাজে ওঠা বসা করতে হবে, তাহলেই সে সফল হতে পারবে। আসুন গল্পের ক্লাইম্যাক্সটা আমরা শুনি। মা ঈগল ফিরে যায় তার মায়ের কাছে, যে পরামর্শ করে, মা আমি এখন কি করব? আমি তো খুব বোঝালাম ওকে, কিন্তু ওর বিশ্বাসই হয়নি ও আমার বাচ্চা, এখন আমি কি করি? মা ঈগল আইডিয়া দিল, তুমি তোমার বাচ্চাকে ধরে 100 ফুট উপরে নিয়ে যাও, সেখান থেকে ছেড়ে দাও, দেখবে নিচে পড়তে পড়তে ডানা খুললেও ওড়া শুরু করবে, আর বিশ্বাস হয়ে যাবে আমি ঈগল। ঈগল ঠিক তাই করলো, তার বাচ্চাকে ধরে 100 ফুট উপর থেকে ছেড়ে দিল। নিচে পড়তে পড়তে ভাবছিল আমি তো উঠতে জানি না, আমি কখনো উড়িনি, আমার সবাই বলছে আমি উঠতে জানি না, নিচে পড়লে তো আমার একদম শেষ, মানে নেগেটিভের দিকে পুরো ধ্যান ছিল। করে সেই নিচে ধপ করে নিচে এসে পড়লো। পড়তেই খুব আঘাত পেল। মা ঈগল দেখে খুব মনে কষ্ট পেল, আমার বাচ্চাটা না খুব ব্যথা পেয়েছে। মা ঈগল তার মায়ের কাছে পুনরায় জিজ্ঞাসা করলো কি, মা আমি এখন কি করব? ও তো ওড়ার চেষ্টাই করেনি। তো মা ঈগল আইডিয়া দিল, এক কাজ করো, তোমার বাচ্চাকে তোলো, 1000 ফুট উপরে নিয়ে যাও, ওখান থেকে ছেড়ে দাও। মা ঈগল আইডিয়া দিল, দেখ ওই সমাজে যদি তোর বাচ্চা থাকে সারা জীবন দম ঘুটে ঘুটে মরবে, ওর থেকে ওকে তুলে 1000 ফুট উপর থেকে ছেড়ে দাও, নিচে পড়ে যদি মারাও যায় তো ভাবি তোর বাচ্চা শহীদ হয়ে গিয়েছে। ঠিক ঈগল তাই করলো, 1000 ফুট উপরে নিয়ে যেয়ে সেখান থেকে ছেড়ে দিল। ঈগলের বাচ্চা নিচে পড়তে পড়তে ভাবতে লাগলো, আজকে তো আমার কাহিনী শেষ, তা আমার মন তো করে কখনো কখনো আমি উড়বো, আজকে আমি ডানা মেলে দেখি উঠতে পারি কিনা, কমসে কম চেষ্টা তো করি বাঁচার। এই ভেবে ডানা যেই খুলেছে সেই আস্তে আস্তে করে ওড়া শুরু করলো, আর তার বিশ্বাস হয়ে গেল আমি মুরগি না, আমি ঈগল। এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কেন কাজ করা উচিত? যদি মনে করুন
2-5 বছরের মধ্যে লাইফে কিছু বড় করতে চান আর আপনার কাছে কোনো রাস্তা না থাকে, তো আমার তো মনে হয় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করা উচিত। আপনি যদি মনে করেন জিরো থেকে হিরো হতে চান, তো আমার তো মনে হয় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করা উচিত। আজকের দিনে ধনী হতে গেলে এমন কিছু করতে হবে যেন লোক আপনার জন্যে কাজ করে, লোকেদের দিয়ে কাজ করিয়ে নিতে হবে। নিজে কাজ করে আপনি কখনো ধনী হতে পারবেন না। এমন কিছু করতে হবে যেন লোক আপনার জন্য কাজ করে, লোকেদের দিয়ে কাজ করিয়ে নিতে হবে। তাহলে এমন কোনো কিছু করতে গেলে আপনাকে কি করতে হবে? কোনো বড় কারখানা শুরু করতে পারেন যেখানে যেন লোক আপনার জন্য কাজ করে। কোনো বড় ফ্যাক্টরি শুরু করতে পারেন যেন লোক আপনার জন্য কাজ শুরু করে। কোনো বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট শুরু করতে পারেন যেখানে যেন লোক আপনার জন্য কাজ করে। আপনি কোনো ইট ভাটা কিংবা হোটেল বিজনেস করতে পারেন যেখানে যেন লোক আপনার জন্য কাজ করে। আর এইসবগুলো করতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পুঁজি লাগবে। আর যদি আপনার কাছে না থাকে, জিরো থেকে এরকম জায়গা আপনি বানাতে চান, তো আমার তো মনে হয় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করা উচিত। এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করলে আপনি শিখতে পারবেন প্রথমত কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন স্কিল কোথায় প্রয়োজন পড়ে? আপনি মনে করেন ভালো শিক্ষা অর্জন করেছেন, ডিগ্রি নিয়ে আপনি চাকরিতে ইন্টারভিউতে গেলেন, সেখানেও তো কমিউনিকেশন স্কিলের প্রয়োজন পড়বে। কেমন করে চোখে চোখ রেখে আত্মবিশ্বাসের সাথে তাদের সঙ্গে কথা বলবেন, এটা তো প্রয়োজন পড়বে। আর যদি ভালো করে কথা না বলতে পারেন, চাকরি হতেও পারে, না হতেও পারে। এই কমিউনিকেশন স্কিল আর কোথায় প্রয়োজন পড়ে? আপনি একটা দোকান শুরু করলেন, কাস্টমারের সঙ্গে কেমন করে কথা বলতে সেটা যদি না জানেন, তাহলেও তো সেখানে ক্ষতি হতে পারে। এই কমিউনিকেশন স্কিল আর কোথায় প্রয়োজন পড়ে? আপনি কোনো অফিস আদালতে চলে গেলেন, বড় বড় অফিসারদের সঙ্গে কথা বলতে গেলেও তো ভয় লাগে, তো সেখানেও প্রয়োজন পড়বে। এই কমিউনিকেশন স্কিল আর কোথায় প্রয়োজন পড়বে? আপনি মনে করুন শিক্ষা অর্জন করেছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিএ, উকিল হয়ে গেলেন মনে করুন। ক্লায়েন্টের সঙ্গে কেমন করে কথা বলতে এটা যদি না জানেন, তাহলে তো সেই কাজে আপনার ক্ষতি হবে। আমি উদাহরণ দিতে চাই। মনে করুন দুজন ব্যক্তি ডাক্তারি পড়াশোনা করেছেন, দুজনের কাছে ক্লিনিক আছে। একটা ডাক্তারের অভিজ্ঞতা বেশি, ভালো ট্রিটমেন্ট করে, ভালো চিকিৎসা করে। আর আরেকটা ডাক্তার, সেও চিকিৎসা ভালো করে কিন্তু তার কমিউনিকেশন স্কিলটা ভালো। রোগীদের সঙ্গে কেমন করে কথা বলতে হয় তেমন করে ভালো করে কথা বলছেন আর সাথে সাথে চিকিৎসাও করছেন। এবার আপনারা বলুন কার ক্লিনিকটা ভালো চলবে? যে কমিউনিকেশন স্কিল যার ভালো, তার ক্লিনিকটাই তো ভালো চলবে। ভদ্র সমাজে ওঠা বসা করতে গেলেও তো এই কমিউনিকেশন স্কিলের প্রয়োজন পড়বে। কমিউনিকেশন স্কিল থাকলে আপনার সম্মানও বাড়বে। আজকের দিনে যে ভালো কথা বলতে জানে না, সে আমাদের দেশের রাজা পর্যন্ত হতে পারে। কমিউনিকেশন স্কিল থাকলে মানুষ আত্মবিশ্বাসী হয়। নিজের পার্সোনাল গ্রোথের জন্য তো এই কমিউনিকেশন স্কিলের প্রয়োজন। প্রতিটা মানুষের কাছে স্বপ্ন থাকা প্রয়োজন। যে মানুষের কাছে স্বপ্ন নেই, সে জীবনে বড় উন্নতি করতে পারবে না। বিনা স্বপ্নের মানুষ মরা মানুষের সমান। যদি মনে করেন আপনার কাছে স্বপ্ন নেই, আপনি অন্য কারোর স্বপ্ন পূরণ করার জন্য কাজ করছেন। যদি আপনার কাছে নিজের কোনো স্বপ্ন না থাকে, তো অন্য কেউ আপনাকে নিজের কাছে কাজের জন্য রেখে নেবে, তার স্বপ্ন পূরণ করার জন্য। স্বপ্ন নেই মানে জীবনের কোনো উন্নতি নেই। সেই স্বপ্নকে কি করে লক্ষ্যতে পরিবর্তন করবেন, সেই নিয়ে আমরা শেখাই। লক্ষ্য মানে জীবনে উন্নতি করতে গেলে লক্ষ্য থাকা প্রয়োজন। লক্ষ্যকে আমরা গোল বলি, গোল সেটিং। এই গোল সেটিং কি করে করবেন সেই নিয়ে আমরা শেখাবো। অনেক বাচ্চারা বাবা মার সামনে সিগারেট পর্যন্ত খায় না, কিন্তু অনেক বাচ্চারা এমন আছে যারা ডাইরেক্ট বাবার কাছেই বলছে, বাবা একটা বিড়ি দাও তো। এটা লিডারশিপের প্রবলেম। অনেক বাচ্চারা বাবা মার সামনে একসঙ্গে ঝগড়াঝাটি করছে, ভাই ভাইয়েরা লড়াই ঝগড়া করছে, এটা লিডারশিপের প্রবলেম। তো লিডারশিপ শিখতে পারবেন। এছাড়া আপনি শিখতে পারবেন মানি ম্যানেজমেন্ট। আমরা সবাই কিছু না কিছু কাজ তো করছি। এখন ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে দেখুন তো, আমাকে বলার প্রয়োজন নেই, চেক করে দেখুন না ব্যাংকের অ্যাকাউন্টে কত আছে। তার মানে মানি ম্যানেজমেন্ট স্কিল আপনার জিরো। আপনি ভাবছেন আপনার কাছে টাকা থাকলে আপনি ধনী হয়ে যাবেন। এ তো ছোটো বাচ্চারাও জানে টাকা থাকলে ধনী হয়ে যাবে, কিন্তু টাকাটা থাকবে কোথার থেকে, আসবে কোথার থেকে? মানি ম্যানেজমেন্ট কেমন করে করবেন?
মানি ম্যানেজমেন্ট নিয়ে অনেকে পড়াশোনা করছেন, 10-20 লাখ টাকা খরচা। তো এই মানি ম্যানেজমেন্ট আপনারা একদম বিনামূল্যে শিখতে পারবেন। এছাড়া আপনি শিখতে পারবেন একটা সংগঠনকে নিয়ে কিভাবে কাজ করতে হয়, একটা দলকে নিয়ে কীভাবে কাজ করতে হয়, পরিচালনা কেমন করে করতে হয়, এইগুলো আপনারা যদি শিখতে চান এখান থেকে শিখতে পারবেন। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কেন কাজ করা উচিত, আপনি এখান থেকে প্যাসিভ ইনকাম ক্রিয়েট করতে পারেন। এক তো হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, এক হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কাকে বলে, যতক্ষণ কাজ করবেন ততক্ষণ ইনকাম আসবে, কাজ বন্ধ মানে ইনকাম বন্ধ। প্যাসিভ ইনকাম মানে কি, কিছু সময় কিছু বছর আপনি কাজ করবেন, তারপর পয়সার জন্যে কাজ করার প্রয়োজন নেই, পয়সা আপনার পেছনে পেছনে আসতেই থাকবে। কাজ করুন বা নাই করুন, ইনকাম আসতেই থাকবে। যেমন উদাহরণ আমি নেব, চাষিরা চাষ করে, মনে করুন ধান চাষ করে, ধান 3 মাস লাগে চাষ হতে। 3 মাস চাষিরা খাটাখাটনি করে, ট্রিটমেন্ট করে, সব কিছুই করে। 3 মাস পরে ফসল কেটে বাড়ি নিয়ে আসে। এটা হলো যতটা কাজ ততটা ফল। প্যাসিভ ইনকাম কি, যেমন মনে করুন আম গাছ, আপনি আম গাছ লাগাবেন, আম গাছ লাগালেই কালকের থেকে কিন্তু ফলন হওয়া শুরু হবে না, কি 2-3 মাস পরের থেকেই ফলন হওয়া শুরু হবে না। আপনি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর দেখাশুনো করার পরে যখন ওই আম গাছ ফলন দেওয়া শুরু করবে না, তখন 200-300 বছর বয়স পর্যন্ত ও ফলন দিতে থাকে। আম হলো প্যাসিভ আর ধান হলো অ্যাক্টিভ। তো এখান থেকে আপনি প্যাসিভ ইনকাম ক্রিয়েট করতে পারেন। কিছু সময় কাজ করে নেওয়ার পরে যদি কাজ নাও করেন, তবুও কন্টিনিউসলি ইনকাম আপনার চালু থাকবে। আপনি যদি মনে করেন মরার পরেও অমর হয়ে থাকতে চান, তাহলে আমার তো মনে হয় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করা উচিত। আমরা সবাই কাজ করি কিসের জন্যে, আমাদের ফ্যামিলির জন্যে। কাল খোদা না কাজটা যদি আমাদের কিছু হয়, আমাদের ওই ফ্যামিলির কী হবে? আজকে তো ভাই ভাইকেও দেখে না। এই কাজ শুরু করলে আপনার পরিবারকে কারোর সামনে হাত পাতার প্রয়োজন পড়বে না, জীবনের সাথেও থাকবে, জীবনের পরেও থাকবে। 5 থেকে 10 বছরের মধ্যে দুনিয়া সম্পূর্ণ বদলে যাবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আগামী 5 থেকে 10 বছরের ভিতরে দুনিয়া সম্পূর্ণ বদলে যাবে। কাজ করার পদ্ধতি সব পরিবর্তন হয়ে যাবে। সব কাজ তো হবে, কিন্তু মানুষের জন্য কোনো কাজ থাকবেই না। সব কাজ রোবট আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েই হবে। আজকে আমাদের ভারতবর্ষের সব থেকে বড় প্রবলেম হচ্ছে জনসংখ্যা। যেমন জনসংখ্যা বাড়ছে, তেমন বেরোজগারিও বাড়ছে। আপনার চোখ কান খোলা রাখেন, আগামী 5 থেকে 10 বছরের মধ্যে দুনিয়া সম্পূর্ণ বদলে যাবে। যদি পুরনো কাজ নিয়ে আপনি কনফিডেন্ট থাকেন, তাহলে আপনি একটা ভুল ধারণার মধ্যে রয়েছেন। কোন কাজে কখন কি হবে কিছু বলা যায় না। দুনিয়া ডিজিটাল হচ্ছে, এআই, রোবট, মেশিন এইসব দিয়েই কাজ হবে, মানুষের জন্য কোনো কাজ থাকবেই না। যদি উদাহরণ বলি, চাষিদের নিয়েই কথা বলি, মানে কাজ করার জন্য লোকের প্রয়োজন হচ্ছে না, সব কাজ প্রায় মেশিন দিয়ে হয়ে যাচ্ছে। আগে মজদুর লাগতো জমিতে, এখনও কম বেশি মজদুর লাগে, কিন্তু পরবর্তীতে মজদুরের প্রয়োজনই পড়বে না। মানে মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে, মেশিন দিয়ে ধান রোয়া হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মেশিন দিয়ে ধান রোয়া হচ্ছে, সব কাজ টোটালি মেশিন দিয়ে হচ্ছে। তার মানে মজদুর কোথায় যাবে? আচ্ছা, মজদুর রাজমিস্ত্রি কাজ করবে? রাজমিস্ত্রির কথাই বলছি আমি। ডিজিটাল বড় বড় প্রিন্টিং মেশিন চলে এসছে, অলরেডি চলে এসছে। রাজমিস্ত্রি কাজ যারা করে তাদেরকে বলবো আমি, এক দিনে বড় বড় বিল্ডিং বানিয়ে ফেলছে। প্লাস্টার থেকে শুরু করে, ইট গাঁথা থেকে শুরু করে A to Z কাজ মেশিন দিয়ে হচ্ছে। আচ্ছা, ইট ভাটার কথা বলবো আমি। ইট ভাটায় যদি চলে যান আপনি, তো ইট ভাটার অনেক মজদুর লাগতো, এখন আস্তে আস্তে করে মজদুর লাগছেই না। ইট কাটা মেশিন থেকে শুরু করে মাটি কাটা পর্যন্ত ক্রেন আর জেসিপি দিয়ে কাটা হচ্ছে। মানুষ কোথায় লাগবে ওখানে? মানুষের প্রয়োজনই পড়বে না। তাহলে কোন কাজের কথা বলছেন আপনি? ব্যাংকিং সেক্টরে যদি আমি দেখি, ব্যাংকিং সেক্টর, এনি টাইম আপনার ব্যাংকে যদি অ্যাকাউন্টে টাকা থাকে, এনি টাইম বাড়ি বসে মোবাইলের মাধ্যমে আপনি ব্যাংকিং করে নিচ্ছেন। অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকে যাওয়ারও প্রয়োজন নেই। পাসবুক প্রিন্ট থেকে শুরু করে পয়সা ডিপোজিট, পয়সা উইথড্রল সব মেশিন দিয়ে হয়ে যাচ্ছে। ব্যাংকিং সেক্টরে লাখো লোকেদের চাকরি চলে গিয়েছে, আর পরবর্তীতে ব্যাংক তো থাকবে, কিন্তু ব্যাংকে কর্মচারীর প্রয়োজন পড়বে না। যদি ডাক্তারের কথা বলি আমি, ডাক্তার, পরবর্তীতে ডাক্তারের প্রয়োজনই পড়বে না। আজকের দিনে গ্রামে না হাতুড়ি ডাক্তার এখনও আছে,
কিন্তু পরবর্তীতে আপনার হাতুড়ি ডাক্তার দেখতে পাবে না। ঠিকই বলছি আমি, পাশ করা ডাক্তারেরাই তাই চান্স পাচ্ছে না। হাতুড়ি ডাক্তার কি করবে? আপনি ইউটিউব গুগলে চলে যাবেন, কোন রোগের কি চিকিৎসা, কোন ওষুধ লাগবে, কেমন করে খেতে হবে, ইউটিউব গুগল বলে দিচ্ছে। তাহলে হাতুড়ি ডাক্তার নিয়ে লোক কি করবে? প্রয়োজনই পড়বে না। লাখো স্টুডেন্ট প্রতি বছর মেডিকেলে পড়াশোনা করছে আর ডাক্তার হয়ে বাইরে আসছে। তাহলে কম্পিটিশন ওখানে বেড়ে গিয়েছে, আর পরবর্তীতে ডাক্তারের প্রয়োজনই পড়বে না। না, সব এআই দিয়ে, রোবট দিয়ে কাজ হবে, রোবট দিয়ে অপারেশন করানো হচ্ছে। এই রিসেন্টলি কিছুদিন আগে আমি দেখছিলাম স্কুলে না টিচার রোবট পড়াচ্ছে বাচ্চাদের রোবট এআই টিচার। তাহলে মানুষ কি করবে? যারা এখন থেকেই পড়াশোনা করছে, ভাবছে কিনা আমি এই এক্সামটা দিলে আমি টিচার হতে পারবো, এই পড়াইটা করলে আমার কনফার্ম জব, ভুলে যান, ওটা ভুলে যান, চাকরি পাবেন না, সব রোবট দিয়ে হয়ে যাবে। তাহলে কি কাজ করবেন? যারা ওকালতি করবেন ভাবছেন, আমেরিকাতে একটা সফটওয়্যার এসছে অলরেডি, 90% উকিল লোকেদের না ছুটি হয়ে গিয়েছে অলরেডি। 10% যারা আছে তারা একদম সুপার স্পেশালিস্ট। তাহলে ওদিন দূরে নেই, আমাদের ভারতবর্ষেও না ওই সফটওয়্যার আসতে বেশি সময় লাগবে না। আমেরিকার তুলনায় যদি দেখা যায় আমাদের ভারতবর্ষের মধ্যে 10-15 বছর পিছিয়ে আছে আমাদের ভারতবর্ষ। আমেরিকাতে লিগালি কোনো কিছু করতে গেলে ওই সফটওয়্যার দিয়ে হয়ে যায়। তাহলে ওদিন দূরে নেই, আমাদের ভারতবর্ষেও না ওই সফটওয়্যার আসতে বেশি সময় লাগবে না। তাহলে কি কাজ করবেন ভাবছেন আপনি? কোন কাজে? পুলিশ ফোর্সে এখন থেকেই দেখে নিন না। আমাদের এই বাংলার কথাই যদি বলি, আমি ভালো বেতন দিতে পারছে না বলে সিভিল পুলিশ দিয়ে দিয়েছে। এটা তো বাহানা, লোকেদের কাজ দিতে পারছে না বলে ওটা সিভিল পুলিশ করা হয়েছে। জনসংখ্যা যে হিসাবে বাড়ছে, তাহলে কাজের পরিস্থিতি কি হবে? আপনি কোন কাজ করবেন ভাবছেন? আপনার কাছে আর কি উপায় আছে? মিলিটারি ফোর্সে যাবেন? অলরেডি না অনেক দেশে ট্রায়াল চলছে, রোবটকে না ডিফেন্সে নিয়ে আসছে, স্ক্যানিং করে বুঝতে পারছে কি শত্রুরা আক্রমণ করবে কি না। মিলিটারি ফোর্সে যদি রোবটকে দেওয়া হয়, রোবটকে তো মরার ভয়ও নেই, আগের থেকে দেখে স্ক্যানিং করে বুঝতেও পারছে, মোকাবেলাও করতে পারছে। তাহলে আমার কি কাজের প্রয়োজন পড়বে ওখানে? তো রোবট যদি ওখানে চলে আসে, তাহলে মিলিটারি ফোর্সও চলে গেল, রইল বাকি কি? রেলওয়ে তো আগে থেকেই বলছে কি ঘাটাতে চলছে। রেলওয়ে কি সবাইকে চাকরি দিতে পারবে? রেলওয়েতেই এখন প্রাইভেট কাজ শুরু হয়ে গিয়েছে। রেলওয়েতেই এখন আর ওই লোকেদের বেশি বেশি মাইনে দিয়ে লোকেদের কাজ রাখছে না। আপনি যদি দেখেন না, রেলওয়ের কর্মচারীদের এখন আস্তে আস্তে প্রাইভেটের হাতে চলে গিয়েছে, মানে যেন কম স্যালারি দিতে হয়। তাহলে কোন সেক্টরের কথা বলবেন আপনি? চলতো কল সেন্টারে এই বোতাম টিপুন, এই বোতাম টিপুন, এই অটোমেশন করে দিয়েছে সব। তার মানে লোক ওখান থেকেও কম হয়ে গিয়েছে। তাহলে আপনি কি করবেন? বাড়ির সাফসাফাই থেকে শুরু করে রান্না বান্নার কাজ থেকে শুরু করে A to Z কাজ রোবট করে নেবে। তাহলে মানুষের জন্য কাজ থাকবে কি? গাড়ি চালাবেন, ড্রাইভার হবেন। অলরেডি ড্রাইভারলেস কার চলে এসছে, কিন্তু অ্যাক্সিডেন্ট তো হবেই না। সেন্সার দিয়ে আগেই বুঝতে পারছে কি গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, ও অটোমেটিক কন্ট্রোল হয়ে যাচ্ছে। তাহলে রোবট কোনোদিনও না স্যালারি নেবে না, রোবট 24 ঘন্টা কাজ করতে পারবে। কিছু ইউনিট হয়তো বিজলি খায়, তাছাড়া তো কিছু খায় না, নন স্টপ কাজ করবে। বড় বড় ফ্যাক্টরিতে কাজ যদি দেখেন না, অলরেডি অনেক মেশিন চলে এসছে। বড় বড় ফ্যাক্টরিতে যদি দেখেন না, অলরেডি রোবট কাজ করছে, মেশিন, বড় বড় মেশিন লাগানো হয়ে গিয়েছে। ওই মেশিনগুলোকে মেনটেনেন্স করার জন্য লোকের প্রয়োজন, বাকি একটা মেশিন 20-50 জনের কাজ একা করে দিচ্ছে, অলরেডি হচ্ছে। তাহলে লাখো লোকের কাজ তো ওখান থেকেও চলে গিয়েছে। তাহলে কোন সেক্টরে কথা বলছেন আপনি? কোন সেক্টরে যে কাজ করবেন আপনি? এক সময় ছিল সরকারি চাকরির জন্য না বাড়ির থেকে ধরে ধরে নিয়ে যাওয়া হতো, আপনি আসুন সরকারি চাকরি করুন, আপনাকে না পেনশন দেওয়া হবে, আপনি আসুন সরকারি চাকরি করুন, আপনার বোনাস দেওয়া হবে, এই দেওয়া হবে, ওই দেওয়া হবে, স্যালারি ভালো পাবেন। সেই সময় লোক সরকারি চাকরি লোক পছন্দ করতো না। রেলওয়ে চাকরি বলুন, মিলিটারি ফোর্সে যেতে লোক ভয় পেত কি না বাবা না, ওখানে গেলে না মারা পড়বো, ওই যুদ্ধ হবে, যুদ্ধতে মারা পড়বো, আমরা যেত না লোক। আজকে সরকারি চাকরির পরিস্থিতি কি? আপনি ভালো পড়াশোনা করেছেন, আপনার পকেটে 5 থেকে 10 লাখ টাকা আছে, তবুও কোনো গ্যারান্টি নেই কি ভালো সরকারি চাকরি আপনি পাবেন, কোনো গ্যারান্টি নেই। কিন্তু এক সময় ছিল লেখাপড়ারও প্রয়োজন ছিল না সরকারি চাকরি করার জন্য।
মিলিটারি ফোর্সে তেমন লেখাপড়া চেক করতো না, শুধু বডি ফিটনেস একটু দেখতে পেলেই ব্যাস চলুন চলুন, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। ইংরেজেরাই তো নিয়ে এসেছিল রেলওয়ে। যখন রেলওয়ে প্রথম শুরু হয়েছিল সবাই ভয় পেত, কি রেল কি এটা, ট্রেনে চড়তে পর্যন্ত লোক ভয় পেত। তো ইংরেজেরা পয়সা দিত কি আপনি ট্রেনে চড়ুন, এখান থেকে ওই জায়গায় যাবেন আপনি পয়সা পাবেন, ট্রেনে চড়ে এই জায়গা থেকে এই জায়গায় যাবেন তো পয়সা পাবেন। তো সবাই বলে না বাবা উঠিস না, ট্রেনে যদি উঠিস না ওরা নিয়ে যায় না কোথায় গিয়ে কোন বিপদে এবার ফাঁসাবে তার ঠিক নেই। লোক চড়তো না, কিন্তু কিছু কিছু লোক না ট্রেনে চড়া শুরু করলো, যখন ঘুরে আসা শুরু করতে লাগলো আস্তে আস্তে করে আজকে রেলওয়ে ফেমাস। রেলওয়ে চাকরিকে কেউ পছন্দ করতো না। পুরনো দুনিয়া যদি বলি না চাষ কাজ হতো, আমাদের দাদু তাদের দাদুদের যদি কথা বলি না সব জমিদার লোক ছিল। যদি চাকরির কথা বলা হতো না বলতো না 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 আমার ছেলে আমার নাতি কারোর গোলামি করবে না। চাকরি মানে লোক চাকর মনে করতো, এখন চাকরি মানে লোক না ফ্যাশন মনে করছে। চাকরি গর্বের সঙ্গে বলছে, ছোটবেলার থেকে স্কুলে যে এডুকেশন দেওয়া হচ্ছে এখন চাকর বানানোর জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে ছোটবেলার থেকে। খোকা ভালো করে পড়াশোনা করো, ভালো পড়াশোনা করলে ভালো চাকরি পাবে, ভালো চাকরি পেলে ভালো বউ হবে। তো এইরকম মাইন্ডসেট নিয়ে এখন থেকে মানে এখন প্রথম দিন থেকেই না এটা মাইন্ডসেট করানো হচ্ছে কি চাকর হতে হবে, চাকর হতে হবে, চাকর হতে হবে। একজনে এটা বলছে না কি ভালো পড়াশোনা করলে বড় বিজনেসম্যান হবে, কোটিপতি হবে, কেউ এই মাইন্ডসেট দিচ্ছে না। কিন্তু ছোটবেলার থেকে চাকরের মাইন্ডসেট দেওয়া হচ্ছে, তো সেই দেশের কি করে উন্নতি হতে পারে? যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল শুধুমাত্র 33 কোটি লোক ছিল, এখন যদি দেখা যায় না 140 কোটি, ইনলিগাল পার করলে 150 কোটি পার। তাহলে এত জনসংখ্যা কোথায় যাবে? আগে লেখাপড়া জানা লোক তেমন দেখা যেত না, এখন প্রতিটা বাড়ি না শিক্ষিত ছেলে। যারা শিক্ষিত ছেলে তাদের পরিস্থিতি সব থেকে বেশি খারাপ, না তো সে মজদুরি কাজ করতে পারবে না সে কোনো জায়গায় চাকরি পাচ্ছে। তার মানে বাড়ির লোকের সামনে না 10 টাকা 20 টাকার জন্য না বাবা মার সামনে হাত পাততে হচ্ছে, ছোট ছোট ভাইদের সামনে হাত পাততে হচ্ছে। ডাইরেক্ট সেলিং এখন প্র্যাকটিক্যালে আপনাদের শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, শেখানো হচ্ছে কি আপনি আসুন আসুন শিখুন, ধৈর্য ধরুন, 2 বছর 3 বছর শিখতে শিখতে আপনি ইনকামও করুন, আর আপনার লাইফ তৈরি হয়ে যায় 4-5 বছরের মধ্যে লাইফ সেট বলা হচ্ছে। যেমন সরকারি চাকরিতে আগে বাড়ির থেকে ধরে ধরে নিয়ে যাওয়া হতো, তখন করতো না। এখনকার পরিস্থিতি অনেকটা ওই রকম, কিন্তু সেদিন দূরে নেই যেমন সরকারি চাকরির পরিস্থিতি না ঠিক ডাইরেক্ট সেলিংও ওই রকম হবে, ডাইরেক্ট সেলিংও ঠিক ওই রকম হতে চলেছে। আমি আপনাদের পরামর্শ দেব যারা ডাইরেক্ট সেলিংয়ের ভবিষ্যৎ বুঝতে পারছে না। আমি এখান থেকে 15 বছর যখন আগে শুরু করেছিলাম তখনকার ফেসটা না নেগেটিভ ফেস ছিল, পুরোপুরি নেগেটিভ ফেস। এখনকার ফেস যদি দেখা যায় না ঠিক নেগেটিভ ফেস বলা যেতে পারে না, নেগেটিভ ফেস থেকে না প্রায় পজিটিভ ফেসে চলে এসছে। কিছুদিনের মধ্যে দেখতে পান 1 থেকে 2 বছরের মধ্যে পুরোপুরি পজিটিভ ফেস আপনারা দেখতে পাবেন। পজিটিভ ফেসের সব থেকে বড় সমস্যা কী হবে জানেন তো? কম্পিটিশান হয়ে যাবে। কম্পিটিশান, আপনি যার কাছে যাবেন সে বলবে কি আমি জানি, আমি করছি, আমি এই কোম্পানির সঙ্গে যুক্ত আছি। আপনি যার কাছে যাবেন বেশি দিন যেতে হবে না, 2-3 বছরের মধ্যে সেই জায়গা দেখতে পাবেন। এখনই যদি আপনার কাছে ধৈর্য নেই, ঠিক আছে এখন করতে হবে না, করবেন না, কোনো অসুবিধা নেই। এখান থেকে 2 বছর পরে করবেন, 5 বছর পরে করবেন, এখান থেকে 5 বছর পরেও লোক জয়েন করবে, এখান থেকে 10 বছর পরেও লোক জয়েন করবে। তারা কি সফল হবে না? নিশ্চয়ই সফল হবে। তারা 5-10 বছর পরে যারা আসবে তারা জয়েন হয়েও না তারা সফল হবে, তারা সাকসেস হবে। যদি ধৈর্য হারা হয়ে এখন ছেড়ে বসে যান তো 5-10 বছর পরে তাদের নিচে যে জয়েন করতে হবে। এখন থেকে যদি জুড়ে থেকে ধৈর্য ধরে শিখতে থাকেন তাহলে 5-10 বছরে আপনার একটা ভালো পজিশন তৈরি হয়ে যাবে। আপনি যদি না করেন আপনার পাড়া প্রতিবেশীরা আপনার বন্ধু বান্ধবেরা এসে না আপনাকে বোঝাবে আয় ডাইরেক্ট সেলিং আয় করি, আমরা মিলে করি, এখানে ভবিষ্যৎ তৈরি হয়, তখন আফসোস হবে। কিন্তু এখন থেকে যদি ধৈর্য ধরেন যারা 5-10 বছর পরে আসবে তাদের থেকে আগাম 5-10 বছর আগে তো জয়েন হয়ে আসেন না আপনি, তাহলে এখান থেকে 5-10 বছরের মধ্যে আপনার পজিশন একটা বড় জায়গা তৈরি হয়ে যাবে। ওই জন্য বলবো ধৈর্য হারা হবেন না, সিস্টেম ফলো করুন, লাইফ একটা ভালো জায়গা তৈরি হতে চলে। আপনাদের সামনে একটা পাওয়ারফুল মেসেজ দিতে চাই, এই মেসেজ আপনার জীবনকে বদলে দিতে পারে। মেসেজটা দিতে চাই একটা গল্প থ্রু থেকে। গল্পটা অন্য কারো না, আমরা সবাই তাকে চিনি। আমাদের দেশের সবথেকে বড় ব্যবসায়ী রিলায়েন্স গ্রুপের ফাউন্ডার ধীরুভাই আম্বানি
এক সময় ছিল ধীরুভাই আম্বানি পেট্রোল পাম্পে কাজ করতেন, ভালোই উনি পেট্রোল পাম্পে চাকরি করতেন, কিন্তু চিন্তা ধারণা কত বড় ছিল দেখেন। একদিন ওনাদের পেট্রোল পাম্পে একটা সেলসম্যান এসে খেলনা বিক্রি করছিল। যত গাড়িওয়ালা আসে তাদের কাছে যায় এই সেলসম্যান, সবাইকে বলে কি খেলনা কিনুন, খেলনা আমার কাছে ভালো ভালো খেলনা আছে। কেউ দেখছিল, কেউ কিনছিল। আম্বানি সাহেব দূর থেকে ফলো করছিলেন, আস্তে আস্তে করে এগিয়ে গেলেন সেই সেলসম্যানের কাছে, যে জিজ্ঞাসা করলেন দাদা খেলনা কত করে বিক্রি করছেন। উনি বললেন একটা একটা খেলনা 100 টাকা করে। তো আম্বানি সাহেব বললেন আমি খেলনা কিনতে চাই না, আমিও আপনার মতো বিক্রি করতে চাই। সন্ধ্যা 5টা পর্যন্ত আমার ডিউটি থাকে, তো ভাবলাম 2-3 ঘন্টা সাইডে পার্ট টাইম কাজ করে কিছু সাইডে ইনকাম কামানো যায় কি। দাদা কোথা থেকে কিনে আনেন এই খেলনা আর কত দামে কিনে আনেন? তো উনি বললেন পাশে একটা হোলসেলের দোকান আছে, ওখান থেকে 70 টাকায় কিনে এনে আমি 100 টাকায় বিক্রি করি। তা আম্বানি সাহেব জিজ্ঞাসা করলেন প্রতিদিন কতগুলো খেলনা বিক্রি হয়? তো বললো কোনো ঠিক নেই, 10-12টা করে বিক্রি হয়, অ্যাভারেজ ধরলে 10টা বিক্রি হয় প্রতিদিন। তো আম্বানি সাহেব মনে মনে হিসাব করলেন যদি 10টা খেলনা প্রতিদিন বিক্রি হয় মানে একটা খেলনায় 30 টাকা ইনকাম, মানে 10খানা খেলনা 300 টাকা লাভ হয়। পরের দিনকে কী করলেন আম্বানি সাহেব, সে হোলসেলের দোকানে যেয়ে দোকানদারের কাছে জিজ্ঞাসা করলেন কি আমি খেলনা কিনতে চাই আপনার দোকান থেকে, খেলনা কত করে? তো দোকানদার বললেন একটা একটা খেলনা 70 টাকা করে, যতগুলো চান আপনি কিনতে নিতে পারেন। তো আম্বানি সাহেব বললেন আমি 2-5টা কিনতে চাই না, একসঙ্গে যদি আমি 100টা অর্ডার দেই আপনাকে তাহলে আপনি কত করে দেবেন আমাকে? তো দোকানদার একটু ভেবে বললেন এমন যদি হয় তাহলে আপনি 50 টাকা করে আপনি আমার কাছ থেকে নিতে পারেন। তো আম্বানি সাহেব সেই দোকানদারের সঙ্গে একটা চুক্তি করলেন। চুক্তিটা কি, কালকে আমি আসবো খেলনা কিনতে, আমার সাথে 10-12 জন আসবে, তারা কিনবে খেলনা, একটা একটা খেলনা তাদের কাছে আপনি 70 টাকায় বিক্রি করেন, তাদের কাছ থেকে আপনি 70 টাকাই নেবেন, উপরের যে 20 টাকা করে বাঁচবে না এই টাকাটা আপনার কাছ থেকে আমি পরে নিয়ে যাব। এই চুক্তিপত্র করে উনি চলে গেলেন পেট্রোল পাম্পে। যে উনি বললেন সন্ধ্যার পরে যদি আমরা একটা পার্ট টাইম কাজ করি তো একটা সাইড ইনকাম হতে পারে আমাদের। তো সবাই জিজ্ঞাসা করছিলেন কি কাজ? তো উনি বললেন আমার চেনাশোনার মধ্যে একটা দোকান আছে হোলসেলের, সেখান থেকে যদি আমরা খেলনা কিনে আনি তো সস্তা দামে আমরা পাবো। সেই খেলনাগুলো আমরা যদি বিক্রি করি সন্ধ্যার পরে 2-3 ঘন্টা তো একটা সাইডে মোটা টাকা আমাদের ইনকাম হতে পারে। আমরা যদি মনে করি তো যেখানে ট্রাফিক সিগন্যাল হয় সেখানে সিগন্যালের পাশে যেয়ে বিক্রি করতে পারি, স্টেশন রোডে আমরা বসে বিক্রি করতে পারি, ফেরি করে আমরা বিক্রি করতে পারি, বাজারে যেয়ে আমরা বসতে পারি, বিক্রি তো হবে আমাদের। সবাই বললেন এ তো ভালো আইডিয়া, আমরা সবাই করতে চাই। পরের দিনকে আম্বানি সাহেবের সঙ্গে সবাই সেই হোলসেলের দোকানে গেলেন। আম্বানি সাহেব সেখানে যে পরিচয় করিয়ে দিল, 10 জন ব্যক্তি এক একজন 10টা করে খেলনা কিনলেন। 10 জন ব্যক্তি যদি 10খানা করে খেলনা কেনে তার মানে হচ্ছে 100টা খেলনা একসাথে বিক্রি হলো। এখানে দেখেন আম্বানি সাহেব কত বুদ্ধি লাগিয়েছে, প্রতিদিন ওই দোকানে আসে, ওখান থেকে খেলনা কেনে আর বিক্রি করে। আম্বানি সাহেব দেখেন কত বুদ্ধি লাগিয়েছে এখানে। চুক্তির হিসাবে যদি দেখা যায় প্রতি খেলনা পেছনে 20 টাকা করে উনি পাবে, তার মানে 100টা খেলনা যদি হয় একটা খেলনা পিছনে 20 টাকা, 100টা খেলনা পিছনে মানে 2000 টাকা। এরা প্রতিদিন মেহনত করে ডেলি 200-300 টাকা কামাতো, কিন্তু আম্বানি সাহেব বুদ্ধি লাগিয়ে একটা সিস্টেম তৈরি করে বসে বসে ডেলি 2000 টাকা কামাতো। শুধু এই পর্যন্ত নয়, ইনি দেখেন আগে আরও কত বুদ্ধি লাগিয়েছে। আম্বানি সাহেবের চেনাশোনার মধ্যে অনেক জায়গায় পেট্রোল পাম্প ছিল, যেখানে তার চেনাশোনার লোকেরা কাজ করতো, তাদের কাছে যেয়ে বলা শুরু করলেন আমাদের পেট্রোল পাম্পের লোক সন্ধ্যার পরে পার্ট টাইম কাজ করে সাইডে ইনকাম কামাচ্ছে, আপনারাও চাইলে এরকম কাজ করে সাইড একটা ভালো ইনকাম কামাতে পারেন। সবাই জিজ্ঞাসা করলেন কি কাজ? তো সেই আইডিয়া উনি দিলেন। সবাই বললো আমরাও করতে চাই, আমাদেরও ভালো লেগেছে। তো এক এক করে সে হোলসেলের দোকানে এনে পরিচয় করিয়ে দিতেন, আর তারা যে সেখান থেকে খেলনা নিয়ে প্রতিদিন সন্ধ্যার পরে 1-2 ঘন্টা কাজ করে সাইডে 200-300 টাকা করে কামাতো। এক এক করে 100 জনকে এইভাবে পরিচয় করিয়ে দিয়েছিল। এই 100 জন প্রতিদিন ওই হোলসেলার দোকানে যে জিনিস কিনে যে বিক্রি করতেন। 100 জন যদি প্রতিদিন 10টা করে খেলনা নেয় তার মানে প্রতিদিন 1000টা করে খেলনা বিক্রি হতো। তো ভাবুন একটা খেলনা পিছনে যদি 20 টাকা হয় তো 1000টা খেলনা মানে প্রতিদিন তো 1000 খেলনা পেছনে 20,000 টাকা প্রতিদিন। এরা সবাই মেহনত করে পয়সা কামাচ্ছিল, কিন্তু আম্বানি সাহেব একটা টিম বানিয়ে একটা সিস্টেম তৈরি করে
বুদ্ধি লাগিয়ে পয়সা কামাচ্ছিল। আপনি এমন কোনো সিস্টেম তৈরি করতে পারেন, যেমন আম্বানি সাহেব বুদ্ধি লাগিয়েছে, এরকম একটা সিস্টেম তৈরি করে আপনি ডাইরেক্ট সেলিং বিজনেস করতে পারেন। এই ডাইরেক্ট সেলিং বিজনেস কি ভারতবর্ষের মধ্যে 26 বছর ধরে চলছে। লক্ষ লক্ষ মানুষ এখনো পর্যন্ত লাখপতি আর কোটিপতি হয়ে গিয়েছে। এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি 2016-তে ভারত সরকার লিগ্যাল গাইডলাইন বানিয়ে দিয়েছে। আমি নিজে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে দীর্ঘ 13 বছর ধরে কাজ করছি। এই ডাইরেক্ট সেলিংয়ে আসার আগে খুব দারিদ্র পরিবারে আমার জন্ম। দারিদ্রতার কারণে আমি ইটভাটায় কাজ করেছি, জমিতে মজদুরি কাজ করতাম, সাথে সাথে পড়াশোনাও করতাম। যেমন তেমন করে ক্লাস 8 পাস করার পর আমি বোম্বেতে চলে যাই। বোম্বেতে যে আমি হোটেলে কাজ করি 4-5 বছর, তারপর আমার জীবনে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আসে। আজ অ্যাক্টিভলি 13 বছর ধরে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করছি। কোটি কোটি টাকা কামিয়েছি, সেটা কোনো বড় ব্যাপার না, কিন্তু আমার গাইডলাইন ফলো করে এমন অনেক লোক আছে যারা লক্ষ লক্ষ আর কোটি কোটি টাকা কামিয়েছে। তো এই ডাইরেক্ট সেলিং বিজনেস কি, কেমন করে করতে হবে, কোনো রকম টাকা পয়সা লাগবে না, লেখাপড়া জানলেও কোনো ব্যাপার না, না জানলেও কোনো ব্যাপার না, অভিজ্ঞতা থাকলে ভালো, না থাকলেও কোনো ব্যাপার না। এই কাজটা একটা প্রসেস থ্রু থেকে চলে। প্রতিদিন 1 ঘন্টা করে সময় মোবাইলের মাধ্যমে আপনাদের দিতে হবে। কেমন করে দেবেন, যে এই ভিডিওটা আপনাদের কাছে পাঠিয়েছে ও আপনাকে সহযোগিতা করবে। এই কাজটা 90 দিনের একটা প্রসেস। 90 দিনের প্রসেস যদি আপনারা ফলো করেন তো 10 থেকে 15,000 টাকা একটা ইনকামের জায়গা তৈরি হবে। আর এই প্রসেস যদি আস্তে আস্তে লেগে থাকেন আপনারা, 1 বছরের মধ্যে 40-50,000 টাকা ইনকামের জায়গা তৈরি করা যেতে পারে। আর আগে আপনারা যদি কন্টিনিউ করতে থাকেন তো আপনারা লক্ষ লক্ষ টাকা কামাবেন। বাড়ি বসে মোবাইলের মাধ্যমে যদি 1 ঘন্টা করে সময় দিতে পারেন প্রতিদিন, তাহলে এই কাজ আপনি করতে পারবেন। আপনি ঠিক শুনেছেন, বাড়ি বসে মোবাইলের মাধ্যমে এই কাজটা করা যেতে পারে। কোনো রকম টাকা পয়সা লাগবে না।